আমাকে কি দেখা যাচ্ছে? দুঃখিত, আজকে আপনাদের সামনে আমাকে আবার লাইভে আসতে হলো। আসলে মনটা প্রচন্ড খারাপ। এমনিতেই আপনারা অবগত আছেন যে সরকারি সম্পত্তি রক্ষা করতে গিয়ে আমি মবের শিকার হই। তারপর থেকে আমার 13 মাসের বেতন ভাতা বাকি, প্রায় 7 লাখের উপরে আমি সরকারের কাছ থেকে প্রাপ্য। এই বিষয়টা নিয়ে সরকারের উপরে আমি বিশ্বাস আস্থা রাখি। তারা আমার কাছে কৈফিয়ত চেয়েছেন, আমি তাদেরকে জবাব দিয়েছি। কিন্তু আমি তো কোনো কনভিক্টেড আসামি নই। তাহলে ফরিদপুরের ডিসি স্যার, এসপি স্যার আমার সাথে কেন দেখা করছেন না? আর আমার যদি কোনো অপরাধ থেকেও থাকে তো সেটা আমার সাথে ওনারা বুঝতে পারেন, আমাকে বলতে পারেন যে আমার সাথে দেখা করা সম্ভব না। কিন্তু আমার অসুস্থ মায়ের কি দোষ? আমার মা, তাকে নিয়ে আমি যাচ্ছি, আমার সাথে দেখা করতেছেন না। এর আগে ডিসি স্যারের সাথে দেখা করতে পারলাম না, আজকে নবাগত এসপি স্যারের সাথে দেখা করতে গেলাম। গতকালকে একবার গেছি, তখন উনি ছিলেন না। ডিএসবি স্যার যিনি, তার সাথে দেখা করতে পারিনি, উনিও ছিলেন না, জানালেন। তারপরে আমি আলফা 2 যিনি, অর্থাৎ এসপি, এডিশনাল এসপি যিনি অ্যাডমিন, ওনার সাথে কথা বললাম। কথা বলার সময় ওইখানে বাইরের 2-3 জন চলে আসছেন পিছনে পিছনে। আমি যেখানেই যাই সেখানেই ফেউ লেগে থাকে, আমি কি বলি না বলি এই কথাগুলো শোনার জন্য। তো এরপরে তাদের দেখেই স্যারের কথাবার্তা চেঞ্জ হয়ে গেল, এবং উনি শামসুল স্যার, উনি দেখলাম যে তড়িঘড়ি করে আমারে ওসির কাছে পাঠিয়ে দিলেন, ওসিরে ফোন দিয়ে ওসির কাছে পাঠিয়ে দিলেন। তো এর আগের ওসি তো আমাকে পাগল, মানসিক রোগী, অসামাজিক বলে গেছিলেন বাড়ির উপর এসে। সেই ওসি সাহেব তো থাকাকালীন আমার মায়ের উপরে 2বার হামলা হয়, আমার উপর হামলা হয়, সেই মামলা নেন নাই। তারপরে আমি ডিসি স্যারকে আবেদন দেওয়ার পর উনি এখান থেকে ওএসডি হয়ে স্ট্যান্ড রিলিজ হয়ে গেছেন, জানি না আমার অভিযোগের প্রেক্ষিতে কিনা। তা আমি আশা করছিলাম এরপরে এসপি স্যারও চেঞ্জ হয়েছেন, সারা বাংলাদেশের এসপি চেঞ্জ হয়েছেন, আমি আশা করছিলাম যে এই এসপি স্যার আমাদের কথা শুনবেন। অত্যন্ত দুঃখজনক বিষয়, গতকালকে দেখা করতে পারিনি। এসপি স্যার নাকি ঢাকা ছিলেন। আজকে সকালে বেরোইছি, গতকালকে সদর হাসপাতালে মারে নিয়ে গেছি যে বিড়াল কুকুরের কামড়ের যে ভ্যাকসিন নেওয়ার জন্য। যা দেখি যে সদর হাসপাতালে আউটডোরে 5 টাকার জায়গা 10 টাকা করে নিচ্ছে। তো আমি 5 টাকা দেওয়ার পরে আমার সাথে ওখানকার নার্স আউটডোর টিকিটের অত্যন্ত খারাপ ব্যবহার করেন। তারপরে সেটা নিয়ে আমি যখন টিকিট কেটে আমি যখন মাকে নিয়ে টিকা নিতে গেলাম, ওইখান থেকে বলা হলো যে টিকার সাপ্লাই নেই। তখন দেখি যে অনেক লোকজনের ভিড়, বাইরেই দালালরা বলতেছে যে বাইরের দোকানে পাবেন না, আমাদের কাছে পাবেন, আপনারা টাকা জোগাড় করেন, আমরা 4 জন করে একটা টিকা নেবে। তা আমি চিন্তা করলাম যে এই টিকাগুলো অথেন্টিক কিনা বা মেয়াদ উত্তীর্ণ কিনা তার তো ঠিক নাই। এই জন্য আমি তাদের কাছ থেকে না নিয়ে আমি চিন্তা করলাম যে একটু তত্ত্বাবধায়ক স্যারের কাছে যাই, আমাদের যিনি সিভিল সার্জন স্যার আছেন তার কাছে। কিন্তু স্যার তো অনেক জায়গায় সামলাইতে হয়, উনি, আমি যতক্ষণে গেছি ততক্ষণে উনি ওখানে ছিলেন না। 12:30টার দিকে উনি সম্ভবত 250 বেডে বা ওনার অফিসে ছিলেন। তা আমি স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, স্যারকে ফোন দিয়েছি, স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আজকে। আমি গিয়ে দেখি স্যার যথাসময়ে উপস্থিত। তো স্যার, আমি যাওয়ার সময় আমার প্রতিবেশীরা আমার সাথে ঝামেলা বাঁধাইছে যাতে আমি যেতে না পারি। তারপরেও ওইখানে গিয়ে আমি কিন্তু স্যারের সাথে কথা বলতে পারছি। ওইখানে স্যারের পাশেই কম্পিউটার অপারেটর আছেন। এখানে শেখ হাসিনার বিয়ে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের ঘনিষ্ঠ এবং বহিষ্কৃত কাউন্সিলর পৌরসভার তৃষ্ণা সাহা, তার বড় ছেলে এখানে কম্পিউটার অপারেটর এবং বেশ প্রভাবশালী শুভ্র সাহা। তো তারা মানে আমার বিরুদ্ধে একটা সিন্ডিকেট করে রাখে। এখানে আমি যে যাবো এটা ওইখান থেকে জানতে পারছে, স্যারের রুমে যে ছেলেটা থাকে সে নিশ্চয়ই বলছে। সকালবেলা বাড়ি থেকে বেরোইতেছে, আমার দেখে আমার পাশের বাড়ির ভাঙা রাস্তার মোড়ের পলাশ সাহার ছেলে আমারে বলতেছে যে, গালিগালাজ দিয়ে বলতেছে যে টাইলস ভাঙছিস, তারে পাইলে ভাঙিয়ে দেবো, এই সেই। তা আমারই উদ্দেশ্য করে আমার দিকে তাকায় যেহেতু বলতেছে, আমি বলছে কিরে, আমি তো এরকম কিছু করিনি, তোর যদি সন্দেহ থাকে তুই মন্দিরের সিসি ক্যামেরা দেখ, অথবা তুই সিসি ক্যামেরা লাগা। বলার পরে সে আরো গালাগালি কইরা আমার সাথে ঝামেলা বাঁধাই নিল। আমি জবাব দিতে দিতে চলে গেল 15-20 মিনিট। ওইদিকে সিভিল সার্জন স্যার 10টায় টাইম দিচ্ছেন, আমার যেতে দেরি হয়ে গেল। যাই হোক, স্যারকে গিয়ে আমি সরি বললাম। তারপরে খুবই অমায়িক মানুষ, আমি খুব অবাক হয়ে গেলাম যে জেলা পর্যায়ের এত বড় একজন অফিসার
উনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলেন, আমার মার কথা শুনলেন, আমাদেরকে বসতে দিলেন এবং উনি টিকা ম্যানেজ করলেন, উনি আমাদের সমস্যাটা সমাধান করে দিলেন। তো এরপরে আমি ভাবলাম কি যে আজকে তো এসপি স্যার আসবে, আমি জানি ঢাকা থেকে ফিরবেন, আমি ওনার সাথে একটু দেখা করে যাই। যেহেতু এখানে আসছি, আমি অসুস্থ, আমার মা অসুস্থ, আমরা রাত্রে ঘুমাইতে পারি না প্রতিবেশীদের অত্যাচারে। আপনারা ফেসবুকে দেখেন যে ফরিদপুরে নরকবাস নামে একটা অ্যালবামই আছে এরকম নামে। তো আপনারা দেখেন যে কিভাবে আমার এলাকাবাসী আমাকে টর্চার করে। এই আওয়ামী লীগের পতিত দোসররা, যাদের জন্য আজকে আওয়ামী লীগের এই দশা, এবং এরা এখন এনসিপিতে বিএনপিতে যোগ দিছে কিনা তদন্তের দাবি রাখে। এরা কেন, কার পাওয়ারে এতটা বলিয়ান, কেন এরকম করতেছে আমাদের সাথে। তো এই বিষয়গুলো নিয়ে শহর মহানগর বিএনপির আহ্বায়ক জঙ্গি কাকা, আমার বাবার বড় ভাই প্লাস বন্ধুর মতো, ওনার কাছে গেছি কয়েকবার, কিন্তু সমাধান হচ্ছে না। আরো অনেকের কাছে গেছি। আমি চিন্তা করলাম তাহলে প্রশাসন, পুলিশের কাছে যাই। যেহেতু আমি একজন সরকারি কর্মকর্তা, যেহেতু আমি একজন শিক্ষক, আমি কার কাছে যাব? তা আমি ডিসি স্যারের কাছে এর আগে গিয়ে আমি দেখা পাইনি। 1 ঘন্টার উপরে বসে থাকার পর আমার মা যখন বলতেছে তার ঠান্ডায় সমস্যা হচ্ছে, কষ্ট হচ্ছে, আমি চলে আসতেছি, ওইখানকার পিয়নরা ঢুকতে দেয় না। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেছিলাম, ওনার যে স্টাফ অফিসার তার কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, একজন হিন্দু, একটা হিন্দু ছেলে ম্যাজিস্ট্রেট, 43 বিসিএস এর, 43 না 41, আমার চেয়ে অনেক জুনিয়র, 6 বছর 7 বছরের জুনিয়র। যাই হোক, সে তারপরেও দেখা করতে পারলাম না, ওইখানেও দুর্ব্যবহারের শিকার হতে হইলো। পরে আমি চলে আসছি, সেটা নিয়ে একটা লাইভ করছিলাম। এখন আজকে এসপি স্যার, উনি নিরাপত্তার দায়িত্বে, উনি নতুন আসছেন, তাও প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেছে। আমি তাকে 1 সপ্তাহ সময় দিলাম, ভাবলাম যে এরপরে আমি স্যারের সাথে দেখা করে আমাদের সমস্যাগুলোর কথা বলবো। তা আমি সকালে একবার গেছি, 10টা তো না, 11টা, 11:30টার দিকে। তখন গিয়ে স্যারকে পাইনি, স্যার আসেন নাই। তা আমি ওইখান থেকে যোগাযোগ করলাম অ্যাডিশনাল এসপি ডিএসবি স্যারের সাথে, রায়হান স্যার। উনি জানতে পারলাম যে উনি মিটিংয়ে বা ট্রেনিংয়ে আছেন। তো তখন কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি বাইরে বের হলাম, যেহেতু সকালে খাওয়া দাওয়া করে যেতে পারিনি, কারণ আমার মা অসুস্থ। সকালবেলা পূজা দিতে দিতেই তার 2 ঘন্টা চলে যায়। তো সে কখন মানে খাওয়া দাওয়া রান্নাবাড়ি করবে আর কখন খাবো। আর এইদিকে রাত্রে ভোরে আমার প্রতিবেশীরা বিভিন্ন রকম টর্চার করে, শব্দ দূষণ করে, দিন ভরে আমি ঘুমাইতে পারি না। এখন আমি সামনের একটা দোকান থেকে আমি খাওয়া দাওয়া করে এর মধ্যে দেখি যে এসপি স্যারের গাড়ি এসপি অফিসে ঢুকছে। তা আমি চিন্তা করলাম যে যেহেতু স্যার আসছে, একটু দেখা করে যাই। আরো অনেকে ওই দোকানে এসে কথাবার্তা বলতেছে যে স্যার নাকি আসছে, স্যার সময় দিচ্ছেন। তা আমি চিন্তা করলাম যে স্যারের কাছে একটু যাই, আপনাদেরকে একটু দেখাই। এই দেখেন যে আমার এখনো আমার সেই আমার মানে সকালবেলা যেভাবে রেখে গেছে সেভাবে আমার বেডিংও আমার ওঠানোর সময় পাইনি। আমি উঠেই রওনা দিছি। যেহেতু অত্যাচারে থাকি, আমি প্রেশারের রোগী, কিডনি রোগী, আমার মাও অসুস্থ, আমাদেরকে পেইন কিলার খেয়ে ঘুমাইতে হয়, রাত্রের ভোরে টর্চার করে, ঘুমাইতে দেয় না। আমি তার মধ্যেও আমি কোনো মতে আমি বাঁচার চেষ্টা করতেছি। তো যাই হোক, প্রথমে গিয়ে নিচে বললাম অভ্যর্থনায়, সেখান থেকে বললো যে এন্ট্রি করেন। এন্ট্রি করলাম, উপরে যেতে চাইলাম, বললো যে উপরে অনেকের লোক, উপরে গেলে দাঁড়ায় থাকতে হবে, উপরে যাওয়ার দরকার নেই, নিচে বসেন। এটা বললে ওইখানে যে মহিলা জনের দোষ দেব না আমি, যিনি পুরুষ, মাথায় চুল কম, উনি বলতেছেন এই কথা। তারপরে আমি ভিতরে বসে আছি, এরপরে উনি এসে আমারে বলতেছেন যে আপনার যদি বিশ্বাস না হয় আপনি উপরে গিয়ে দেখেন, এবং আপনি একটু পারলে ওনার যে এখানে বডিগার্ড বা ওনার এখানে যে থাকে তার সাথে কথা বললেন, মেহেদি নামে একজন পুলিশি কর্মকর্তা। তো আমি তাকে গিয়ে বললাম যে ভাই দেখেন, আমার মা খুব অসুস্থ, তাকে আজকে টিকা দিয়ে আনছি। তো টিকা দেওয়ার পরে, তো র্যাবিসের টিকা দেওয়ার পরে কিন্তু শরীরে একটা কাঁপন ধরে এবং অসুস্থ হয়ে যায় মানুষ। তো সেই কাঁপন ধরা এবং অসুস্থ হওয়া, এই অবস্থায় আমার মাটাকে আমি বসায় রাখছি। এটা বলার পরেও তাদের মধ্যে কোনো মানে দয়া মায়া জন্মাইল না। তারা আমাকে নিচে বসায় রাখছে অনেকক্ষণ। 12টা, 12:15 দিকে আমি উঠছি, সাইন করে আমি বসে আছি। এরও অনেকক্ষণ পরে আমাকে ডেকে নিয়ে গেল ওই লোক, বললো যে উপরে যাইতে। উপরে গেলাম, দেখি যে সব ফাঁকা, যারা ছিল সব চলে গেছে। তারপরেও স্যার কেন ডাকছেন না? বসে আছি। ওইখানে আমাদের নিচে থাকাকালীনই একজন শাখা সিঁদুর পরা এক মহিলা, উনি এসে বারবার আমাদেরকে ফলো করতেছেন, আমরা কি করি, কি কথা বলি, কি না করি, আমাদেরকে ফলো করতেছেন। এবং ওই যে বললাম শ্রীঅঙ্গনের ফেউ পিছনে লেগে থাকে, এই শ্রীঅঙ্গনের কুত্তার বাচ্চারা, করতেছি আমি মুখ খারাপ, যা পারেন করেন। এরা সাধুদেরকে মেরে, এরা আকাম করে, এরা আজকে আমাদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না।
আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য এরা এই অপকর্মগুলা করতেছে, যেখানে যাই পিছনে ফেউ লাগায় রাখে। এখন এটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি এটা অবলোকন করি। আমার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দেয়, এখন আমি একটা দিলাম গালি। কারণ ভালো থাকতে তো আমি একটা অফিসার সুলভ আচরণ তো আমি কোথাও পাচ্ছি না। একটা কনস্টেবল গিয়ে এসপি স্যারের সাথে দেখা করে আসে, তার 5 মিনিটও লাগে না। আর আমি একজন ক্যাডার অফিসার বললে পরেই আপনারা বলবেন হ্যাঁ ক্যাডার অফিসারের সাথে কি হয়েছে। হ্যাঁ ভাই, আমিও ক্যাডার অফিসার, উনিও ক্যাডার অফিসার, আমার মতো পরীক্ষা দিয়েই উনি এসপি হয়েছেন। তাহলে ওনাদের সাথে দেখা করতে হইলে আমাকে কি আলাদা প্রোটোকল মেনটেন করতে হবে? আমাকে কি মহামান্য রাষ্ট্রপতির অনুমতি নিয়ে আসতে হবে? আমি একটা অসুস্থ মানুষ, একটা সিনিয়র সিটিজেন নিয়ে যাই, আমার সাথে দেখা করতে দেয় না, আমার কথাবার্তা জড়ায় যাচ্ছে। আমি যদি স্ট্রোক করে মরে যাই, এ দায় কি এসপি স্যার নেবেন? আমি যখন ওইখান থেকে অফিস থেকে বেরোইলাম, 3-4টা বড় বড় বাল্কহেড ট্রাক ওইখান দিয়ে যাচ্ছে। কেন ভাই? এই সময় তো ওইখান দিয়ে ট্রাক যাওয়া আসার করার কথা না, বালির ট্রাক। কেন এসপি অফিসের সামনে দিয়ে বালির ট্রাক যাতায়াত করতেছে? আমি যদি রাগান্বিত মাথায় আমি যে সামনের দোকান থেকে আমি যে খাবার কিনতে গেলাম, আমি যদি ট্রাকের তলে পড়তাম, এগুলো দেখার দায়িত্ব কার? এই ট্রাফিক পুলিশ কি করে? এই হাইওয়ে পুলিশ কি করে? এই এসপি স্যার উনি আসলেন, ওনার সাথে দেখা করতে গেলাম, প্রায় 3 ঘন্টা বসায় রেখে দেখা করার ইয়ে নাই। তা ওই মহিলারা যদি সমস্যা থাকে, ওই মহিলাদেরকে আগে কথা বলে ছেড়ে দেন, তারপরে আমাদের সাথে কথা বলেন। আমি গেলেই পিছনে একজন লোক থাকে, কেউ কেউ ফাইল নিয়ে ভিতরে ঢুকে যায় আমার কথা শোনার জন্য। যেইখানে যাব, এসপি অফিসে গেলে, ডিসি অফিসে গেলে একই অবস্থা। এডিএম মিন্টু স্যারের কাছে গেছি, আমার হলের বড় ভাই, সেখানেও ফাইল নিয়ে লোকজন ঢুকে গেছে, আমার কথা শুনতেছে। কেন? আমি একটা ক্যাডার অফিসার, আমি সাবেক সাংবাদিক, আমি একটু নিরিবিলিতে 5টা মিনিট কথা বলতে পারি না এসপিডিসির সাথে? হ্যাঁ, তারা কি এমন বড় অফিসার হয়ে গেছেন? তারা কি রাষ্ট্রের বেতন পান না? তারা কি আমার ট্যাক্সের টাকায় বেতন পান না? আজকে ফরিদপুরে ছাত্র সমাজ নেতারা যদি দেখা করতে পারেন, আওয়ামী লীগের লোকজন যায় দেখা করে আসতেছে। আজকে যে দেখা করছে যারা আমার আগে, তাদের মধ্যে মহিলা একজন ছিলেন বোরকা পরা, উনি আমি জানি যে উনি আওয়ামী লীগের আমল থেকে কানাইপুরের ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। উনি তো ঠিকই দেখা করে আসলেন। আমি আওয়ামী লীগের ছাত্রলীগের কোনো পদে কোনোদিন ছিলাম না, কোশ্চিন কালেও ছিলাম না। বরঞ্চ আমি শেখ হাসিনার বিআই মশাইয়ের দ্বারা বারবার টর্চারের শিকার, তার লোকজনের দ্বারা। এখনো আমি শ্রীঅঙ্গন, দক্ষিণ পল্লী, গলচাম্পট, ফরিদপুরে টর্চারের শিকার। তাইলে আমাকে কেন আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দূরে রাখা হচ্ছে? আমার সাথে এসপি স্যার দেখা করলে কি হবে? মব হবে? ছাত্র সমাজ মব করবে? তা করলে সেটা তাকে ট্যাকেল দিতে হবে। এসপি তো শুধু ছাত্র সমাজের না, এসপি তো শুধু আওয়ামী লীগ, বিএনপির না, জামাতের না, এনসিপির না। এসপি সমাজ সবার। একজন এসপি, পুলিশ সুপার, উনি সবার। ওনাকে আমার কথাও শুনতে হবে। উনি আমার কথা শুনবেন না। ওসি সাহেবের কাছে গেলাম, ওসি সাহেব মামলা নিলেন না। এখন যিনি আলফা 2 অ্যাডিশনাল এসপি শামসুল স্যার, অ্যাডমিন, ওনার কাছে আজকে গেলাম আপডেট নিয়ে। কালকে আপনি বলে দিয়েছিলেন স্যার, আজকে আমি আসলাম, আমার কথা তো নিল না, আমার ওসি সাহেব তো আমার মামলা নিল না। বলার পরে আমাকে বলতেছে যে এটা তো তার ব্যাপার। ওইখানেও ফাইল নিয়ে একজন দাঁড়ায় আছে, সেপ্টেম্বরের বিষয়, অনেক দেরি হয়ে গেছে, এখন কেমনে মামলা নিবে? এবং ওই লোক, ফাইল হাতের লোক বলতেছে 4 মাস হয়ে গেছে। আমি তখন বললাম 4 মাস কিভাবে হয়? সেপ্টেম্বরের বিষয়, আজকে হলো ডিসেম্বর, সেপ্টেম্বরের 11 তারিখ, দেখেন 11 তারিখের মামলা, 11 তারিখের এটা রেখে দিছে ওসি, মামলাও নেয় নাই। আমি জানি না ওই পক্ষের থেকে টাকা পয়সা খাইছে কিনা, নাহলে উনি মামলাও নেয় নাই, উনি তদন্তেও আসে নাই। উনি বলছে তদন্ত করে দেখবে, ও এসপি স্যারও বলছে তদন্ত করে দেখবে, 2.5 ঘন্টা বসায় রেখে, এর আগের এসপি স্যার। এরপরে কোনো তদন্ত নাই, কিছু নাই, আমার কাছে যোগাযোগও করে নাই। আরে আপনি তদন্ত করবেন, আপনি মামলা নেন, আপনি একজন, কিসের ভয় আপনার? আপনার বিরুদ্ধে মানববন্ধন করবে যে এই যে আমি লাইভ করতেছি, এতে আপনার সমস্যা হচ্ছে না? আপনার কি মনে হয় আমার কোনো অবস্থান নাই? আমাকে সারা বিশ্ব চেনে। আপনি আমাকে, আমার মাকে টর্চার করছেন, আমাদেরকে মানসিক ট্রমায় রাখছেন, আমাদেরকে বসায় রাখছেন 3 ঘন্টা। আপনি দেখা করতে চান নাই। আপনাদের বিচার আমি চাই। আমার মা লাস্টে বলতেছে আমার ঘুম আসতেছে, আমি বসে থাকতে পারতেছি না। আমার মা যদি ওইখানে স্ট্রোক করে মারা যাইতো, এই যে আসতেছে, আমার মা যে ব্যবহারটা দেখলো, আপনারা আমাকে যে আচরণটা করতেছেন, কুকুরের মতো আচরণ করতেছেন আপনারা কি কুকুরের চেয়ে উত্তম? আমি যদি কুকুর হই, আমি যে বিপিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত, আপনিও সেই বিপিএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত। আমি কুকুর হলে আপনিও কুকুর। আপনি আজকে আমাকে আপনার অফিসে বসায় রাখেন, 1 গ্লাস পানি পর্যন্ত খাইতে দেন না, 1 কাপ চা পর্যন্ত খাইতে দেন না। আপনি সৃষ্টিকর্তা সহায় থাকলে যদি বেঁচে থাকি, একদিন আমি এমন পর্যায়ে যাব, আপনি আমার জন্য অপেক্ষায় থাকবেন। সেদিন আমি আপনাকে বসায় রাখবো না, সেদিন আমি আপনাকে চা কফি খাওয়াবো। আমি যত দ্রুত সম্ভব আপনার সার্ভিসটা আমি দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ,
আমি শিক্ষা ক্যাডারের সদস্য, আমার উপসচিব হওয়ার যোগ্যতা আছে, আমি একদিন বাংলাদেশ সরকারের সচিব হইতে পারি। তখন আপনি এসপি, আপনি আমার কাছে আসবেন, আপনাকে আসতে হবে। আপনি আমার সিনিয়র, ঠিক আছে, আপনাকে আসতে হবে। আপনি আমার মার সাথে যে আচরণটা আপনারা করতেছেন, এই আচরণের শাস্তি আপনাদেরকে পেতে হবে। আমি যদি কোনো অপরাধী হতাম, আমি যদি কাউকে খুন করতাম, আজকে আমাকে বিভিন্নভাবে টর্চার করতেছে, শব্দ দূষণ করে আমাকে ঘুমাইতে দেয় না, আমার বাড়ির সামনে রাস্তায় গাড়ি আটকায় রাখে, আমাকে আশপাশের মহিলা শত্রুরা তারা বলে আমি কি করতে পারি, আমি নাকি কিছুই করতে পারি না, আমি নাকি অক্ষম, আমি নাকি গে, এইসব কথাবার্তা আমাকে বলতেছে। এরপরেও আমি ঘরে বসে থাকতেছি, আমি মারামারি ভাঙচুর করতেছি না। আমি আপনাদের কাছে লিখিত অভিযোগ দিচ্ছি, SMS দিচ্ছি, মেইল দিচ্ছি। তাতেও যদি আপনারা কিছু না করেন, তাহলে লাঠি বাইর করে মারামারি করে মরে যাব। এই এসপি আপনি দায়ী থাকবেন, এই ডিসি আপনি দায়ী থাকবেন, এই সরকার দায়ী থাকবে। আমি কি অপরাধ করছি? আমাকে সংবিধান আমাকে মত প্রকাশের স্বাধীনতা দিছে। আমি সিনিয়র স্কেলের বই কিনে আমি সিনিয়র স্কেল পরীক্ষা দিতে পারলাম না। আমার যথাসময়ে আমার কলেজ আমার কাগজপত্র ফরওয়ার্ড করলো না বিপিএসসিতে। আমি বাংলাদেশের সংবিধান আমি হাতে নিয়ে ঘুরি, সংবিধান অনুযায়ী সরকারের বৈধতা কতটা, এটা আমার কাছে এই যে এখানে আছে। আমাকে অ্যারেস্ট করেন, আমি এত কথা বলতে চাইছিলাম না। আমাকে আপনারা দেখা করতে দিচ্ছেন না, আমি কি অপরাধ করছি? আমার মাকে আপনি দেখা করতে দিচ্ছেন না, কি অপরাধ করছি আমি? আমরা অসুস্থ মানুষ, আমরা বাঁচতে পারতেছি না এদের অত্যাচারে। এরা চাচ্ছে যে আমি একটা মারামারি করে ফ্যাসাদ করে যাই, তারপরে এরা আমার বিরুদ্ধে মামলা দিক, মামলা না নিলে মানববন্ধন করুক। তা আমি একটা অফিসার হয়ে তাহলে কি লাভ হইলো? আমার লেখার আমার সাইনের কোনো দাম নাই? আমি এত কষ্ট করে অর্জন করছি একটা পরিচয়, এটা কি সবাই অর্জন করতে পারে? তাহলে আমার পরিচয়টা অর্জন করার লাভটা কি হইল? আমি তো আওয়ামী লীগের আমলে সুবিধাভোগী না যে আমি পলাতক থাকবো, আমি পালায় যাব। যারা সুবিধাভোগী ছিল তারা পালায় গেছে। আমি তো ভারতের দালালও না যে আমি ভারতে পালায় গেছি, আমি তো বাংলাদেশেই আছি। আমি কতদিন গৃহবন্দী থাকবো, কতদিন আমি বেতন বঞ্চিত থাকবো, কতদিন ভাতা বঞ্চিত থাকবো? এত কিছুর পরেও আমি সহ্য করে চুপচাপ আছি। আমি অসুস্থ মানুষ, আমি ঢাকা যেতে পারি না, আমি উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করতে পারি না। তো ঠিক আছে, আমি আমার মতো থাকি, আমাকে ঘরে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি একটু শান্তিতে থাকতে চাচ্ছি আমার মাটাকে নিয়ে, সেটাকেও আপনারা আমাকে সুযোগ দিচ্ছেন না। আপনারা আমাকে দেখা করতে দিবেন না এসপি স্যারের সাথে, দেখা করতে দিবেন না ডিসি স্যারের সাথে। আগে ওসি সাহেব 2.5 ঘন্টা 3 ঘন্টা বসায় রেখে আমাকে তারপরে একটু দেখা করার, তারপরেও খারাপ ব্যবহার, মামলা নিচ্ছেন না। এই ওসির সাথে দেখা করতে পারলাম, ওসি সাহেবের সাথে, তারপরেও আমার মামলা রুজু হচ্ছে না। আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমার মাকে এই গত 3-4 মাসের মধ্যে 2 বার আমার মাকে মাটিতে ফেলে দিছে, 2 বার আমার মাকে মারছে, আমার চোখের সামনে আমার মাকে মারছে। তারপরেও আমি চুপচাপ ঘরে বসে রয়েছি। আমার আশপাশের লোকজন অনেকে বলে যে আমাকে অক্ষম বলার সাহস পায় কিভাবে? তাহলে কি আমি লাঠি হাতে নিয়ে মারামারি করব? তাহলে আপনারা আছেন কি বাল ফালাইতে? তাহলে আপনারা প্রশাসন পুলিশ আছেন বাল ফালায় আটি বানতে? নেন, যে ব্যবস্থা নেবেন নেন আমার বিরুদ্ধে। আমি বাঁচতে পারতেছি না, আমার সাথে দেখা দিবেন না। এই দেখেন, এসপি স্যারের কাছে আমি SMS দিছি, দেখেন কয়টা SMS দিছি, 12টা 1 মিনিটে SMS দিছি। দেখেন, স্যার দেখা করতে চাই। SMS এর রিপ্লাই দূরের কথা, উনি একটা ফোন তো দূরের কথা, ঠিক আছে না দিলেন সমস্যা নাই। আমি বাইরে বসে রয়েছি, এটা কি জানতেন না? লিখিত দেয়া হয়েছে, এন্ট্রি করছি, ওনার ক্যামেরার সামনে দাঁড়ায় রয়েছি, বারবার দেখা করতে দিচ্ছেন না। কি অপরাধ আমার অপরাধটা কি? এই যে পিছনে বড়রা দূরে থেকে পিচ্ছি পোলাবান দিয়ে চিৎকার চেঁচামেচি করায় আশপাশ দিয়ে, এই শ্রীঅঙ্গনের মহন্তরা পিছনে শ্যামল সার বাড়ি এসে সামনে এসে খেলাধুলা করবে, চিল্লাবে। রাস্তার মধ্যে কি খেলার জায়গা? পৌরসভার রাস্তা দখল করে গাড়ি রাখার জায়গা, এটাকে আমার বলা অপরাধ? পৌরসভার রাস্তার মধ্যে গাড়ি রেখে দিছে। এই জমি তো শ্রীঅঙ্গনের না, জমি সরকারি। শ্রীঅঙ্গন যেভাবে হোক তারা নিজেদের নামে কিছুটা করে নিছে। তাদের কাছে আপনি দলিল দেখতে চান, দানপত্র দেখতে চান? আমাকে আমার বাড়ি ঘর মন্দির ভেঙে রাখছে। আমি ঘরের মধ্যে, শীতের মধ্যে আমার জানলা দরজা পর্যন্ত ভাঙা। আমি কত কষ্ট করে থাকি এখানে। একটা মিস্ত্রি এনে আমি আমার বাড়ি ঘর ঠিকঠাক করতে পারতেছি না, সেটাও তারা ভয় দেখায় আমাকে। আমার মন্দির ভেঙে রাখছে, আমি বিচার পাচ্ছি না। আমি মা কালীর কাছে আমি মানত করে রাখছি, এদের বিচার হওয়ার আগ পর্যন্ত আমি
বড় করে পূজা করব না, আমি ছোট করে ঘটে পূজা করে রাখি। বড় করে পূজা করলেই বা কি, আমার বাড়িতে কে আসবে? আমার তো এক ঘরে করে রাখছে, আমার বাড়িতে তো কেউ কাউকে আসতে দেয় না। দুই একজন আসে, তাও ওই আঙিনার ফেউ দিয়ে আসে, আইসে ভিতরে রেকি করে যে বাড়িতে কোথায় কি আছে, দেবো কি করে, ভিতরে ভিতরে কথা বের করে আমার মার কাছ থেকে। ওই মহিলা আজকে ফেউ হিসেবে আমার মার পিছনে লাগছে। সেই মহিলা আমার মাকে জিজ্ঞেস করতেছে, কথা বলতেছে আমার মার সাথে, জোর করে করে কথা বলতেছে। এবং সেই আমার মাকে জিজ্ঞেস করতেছে যে দেখেন আমার মার চেহারা কি হয়েছে, দেখেন এসপি অফিসের সামনে সিপি 5 স্টারে মাকে নিয়ে বসছি খাওয়ার জন্য, দেখেন কি চেহারা হয়েছে, দেখেন দেখেন। আমার মা যদি স্ট্রোক করে এসপি ডিসি রে, তো 14 গোষ্ঠী, আমি এমন এমন অভিশাপ দিব, 14 গোষ্ঠী শুদ্ধ মরবি। পুলিশ মাইরে ঝুলাই রাখছে, আমি এটার বিচার চাইছি। আমি বলছি পুলিশের হত্যার বিচার হোক। আজকে আপনারা আমার মার সাথে দেখা করেন না, আমার সাথে দেখা করেন না। আমি আর আপনাদের কাছে যাব না। আপনারা আসবেন, আমার বাড়ি ঘর দেখে যাবেন আমি কি পরিমাণ টর্চারে আছি। যদি না আসেন, আপনাদের এখান থেকে বদলি এবং আপনাদের চাকরিচ্যুত আমি চাই, দেবদুলাল গুহ। নাইলে আমাকে চাকরিচ্যুত করেন, আমি সাংবাদিকতায় ঢুকি। কোন মিডিয়া না নিক, আমি নিজে ফেসবুক লাইভ করব, প্রয়োজনে ফেসবুকে সাংবাদিকতা করব। ফাইজলামি পাইছেন আপনারা, দেখা করবেন না। আপনি এখানকার প্রতিটা মানুষের এসপি, আপনি প্রতিটা মানুষের ডিসি, আপনি একটা গরিব দুঃখীর ডিসি, আপনি একটা ধনীর ডিসি, আপনি একটা সাংবাদিকের ডিসি, আপনি একটা ভিখারির ডিসি। আপনারা দেখা করবেন না কেন, দেখা দিবেন না কেন? কি এমন ব্যস্ত থাকেন আপনারা? আমি দেখি না নেতারা যায় দেখা করে আসে, ফুল দিয়ে আসে যায়। আমি ফুল নিয়ে যাইনি বলে দেখা করেন না আমার সাথে? আমি ফুল নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিতে আছি? 13 মাস ধরে বেতন ভাতা পাচ্ছি না, আমি খাওয়া দাওয়া কিভাবে করছে সেই খবর আপনারা নেন না। আর আপনাদেরকে আমি বাঁচতে পারতেছি না শান্তিতে। এই পাশে সুমনের মা টর্চার করে, ভোরবেলা 5টার সময় মিটার গুতানো শুরু করে, সারাদিন ভরে গুতায়। ওইখানে শহর মৎস্যজীবী লীগের আহ্বায়ক মন্তর সাহা তার ছেলে, নাবালক ছেলের বাইক তুলে দিছে, হুরুত হুরুত হাঁটা রাস্তা দিয়ে বাইক টানাটানি করে। ওই যে আমার মা কাশাকাশি করতেছে, অসুস্থ, সকাল থেকে না খেয়ে আছে। বোঝেন না খেয়ে থাকা? আপনি তো লাঞ্চ করলেন এসপি বসে বসে ভিতরে, আমরা তো বাইরে বসে রয়েছি। আপনি তো এসি রুমের মধ্যে বসে বসে ভালো মন্দ খান, আমরা যে না খেয়ে আছে সেটার খবর কে নিবে? আপনি না খেয়ে বসে রাখছেন বাইরে। আজকে হয়তো আমার মুক্তিযোদ্ধা কোটা থাকলে, আমার বাবা মুক্তিযোদ্ধা, কিন্তু উনি সার্টিফিকেট নেন নাই। কবি মানুষ তো, কবি মানুষরা এরকম ভুল করে যান। আজকে আপনার চেয়ারে আমিও থাকতে পারতাম হয়তো কিছুদিন, কয়েক বছর পর। আমি আজকে এই সদর সার্কেলের চেয়ারে আমি থাকতে পারতাম, আমার ব্যাচমেট সদর সার্কেলের চেয়ারে। তার সাথে ফোনে কথা বলার পরেও আমার উপরে হামলা হইলো, আমার মার উপরে হামলা হইলো। এই বিমল সরকার, প্লাবন সরকারের বাপ, ঢাকা ভার্সিটি জগন্নাথ হলের আমার ব্যাচমেট, পুরান নিউট্রিশনের, তার বাপ আমার মাকে মারলো। আমি অভিযোগ দিলাম, অভিযোগ গ্রান্টেড হলো না, মামলা নিল না। এই যে দেখেন পুলিশ, এই যে দেখেন মেডিকেল রিপোর্ট দেখেন, এই যে মেডিকেল রিপোর্টও আছে, দেখেন এই দেখেন মেডিকেল রিপোর্টও আছে। মামলা নেন না কেন? আওয়ামী লীগের নেতাদের নাম আছে তাই, শ্রীঅঙ্গনের সাধুদের নাম আছে তাই? এরা কি কোনো অন্যায় করতে পারে না? পারে না? এই যে আসামিগুলো সব আওয়ামী লীগের, তাই মামলা নিচ্ছেন না কেন? আমি একটা অফিসার, আমার কথার দাম নাই? আমি এত কষ্ট করে, আমি অসুস্থ মানুষ, আমার ল্যাপটপটা ভাঙা, আমি হাতে লিখছি। এটা দেখে সেই ওসি, আগের ওসি বলতেছে আপনি 9 পাতা লিখে নিয়ে আইছেন। ওইখানে যায় দেখি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ভাই বসে রয়েছে, উনি নিয়ে আসছে বোধহয় 4 পাতা, বলতেছে উনি 4 পাতা নিয়েছে, আপনি 9 পাতা নিয়েছেন। আমি বললাম যে দেখেন আমার একটু সমস্যা, কম্পিউটারের দোকানে যাব, সেখানেও ফেউ লাগাই রাখবে। এই যে তৃষ্ণা সাহাদের কম্পিউটারের বিজনেস আছে, তাদের সব জায়গায় এদের সিন্ডিকেট, যেখানে যাব কাগজ রেখে দিবে, আমি লিখতে গেলে আমার লেখায় হয় বই করে দিবে, নাইলে কপি রেখে দিবে। আগেই এরা জানে যায় আমি কি লিখছি, এই জন্য আমি হাতে লিখে জমা দিছি। হাতে লিখে জমা দেওয়ার পরে ওসি যদি এটা নিয়ে বিজনেস করে, মামলা না নেয়, তাহলে যাব কোথায়? আমি এখন আপনারা, এরা বলতেছে এরা পাগল বলে, আপনারা পাগল বলেন, তাহলে পাগলামি শুরু করি এখন।
পাগলামি শুরু করি। একজন সরকারি অফিসার, একজন ক্যাডার অফিসারকে পাগল বলতে হইলে কি কি প্রক্রিয়া আপনি জানেন না? মেডিকেল বোর্ড গঠন করতে হবে। আপনি মেডিকেল বোর্ড গঠন করেন। ও আজকে তো সিভিল সার্জন স্যারের সাথে দেখা করে আসলাম, তাকে জিজ্ঞেস করেন আমাকে পাগল মনে হয়েছে কিনা। পাগল মনে হইলে উনি কি আমাকে বসতে দিতেন কিনা, উনি আমার সাথে এতক্ষণ কথা বলতেন কিনা। উনি তো একজন অমায়িক মানুষ, ওনার সাথে কথা বলে আমার প্রচন্ড ভালো লাগলো। উনি আমার সমস্যারও সমাধান করে দিলেন, উনি আমার মাকে সম্মান করলেন। আমি ওনাকে হাজারটা সেলুট জানাই। আমি আশা করি ডিসি স্যার, এসপি স্যার তারাও এই ধরনের আচরণ করবেন। তাদের কাছে যে যাক, আওয়ামী লীগ যাক, বিএনপি যাক, জামাত যাক, এনসিপি যাক, শিক্ষক যাক, ভিক্ষুক যাক, সবার সাথে। একজন এসপি ছিলেন আলিমুজ্জামান স্যার, ওনার কথা বলতে হয়, এখন পিবিআইতে আছেন। উনি আমার পক্ষে করছেন কিনা আমি জানি না, যে যাইতো ওরা যাইতো, ওদের সাথেও দেখা করতো, ওনার দরজা খোলা থাকতো। আমি গেলে দুইটা কথা বলতো, একটা চা খাওয়াইতো, একটু ঝালমুড়ি খাওয়াইতো। কথা বলতে পারলেই মনটা অনেক হালকা হয়ে যেত। মনে হয়তো কি না রে, আমি এসপি স্যারের সাথে কথা বলে আসছি, আমি মনে হয় একা না। আপনার কাছে তো আমি প্রতিদিন যাই, ডিস্টার্ব করতেছি না। বছরে একদিন যাই, 6 মাস পরে, 5 মাস পরে একবার হয়তো যাই। এই সাবেক এসপির কাছে আমি 1 বছর পরে একবার গেছি। আর আপনি ক্ষমতায়, আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এই প্রথম গেলাম। এরপরে আমি যখন চলে আসার জন্য আসতেছি, আমার মা অসুস্থ, সে আর 1 সেকেন্ড দেরি করতে পারতেছে না। তখন আমার এসে সামনের পুলিশ এসে আমারে বারবার নেহারা করে, স্যার চলেন, স্যার চলেন। তখন হয়েছি স্যার। আর আগে তারা তামাশা দেখতেছে, তারা ওই এসপি স্যারের রুমের সামনে টিকটক করতেছে আমার সামনে দেখায় দেয়। বিশ্বাস না হলে সিসি ফুটেজ চেক করেন এসপি অফিসের দোতলায়। আমরা বসে রয়েছি, দাঁড়ায় রয়েছি, আমাদের সামনে তারা টিকটক করতেছে। একজন এরকম করে নাচে, ঘুরে, আর একজন ভিডিও করে। টিকটক করার জন্য নিয়োগ দেওয়া হয়েছে আপনাদেরকে, আপনারা টিকটক করেন। ডিসি অফিসের সামনে গেটে যারা থাকে তারাও দুর্ব্যবহার করে, তারাও ঢুকতে দেয় না। কেন ভাই, কেন? আমি কি শেখ হাসিনার মাধ্যমে কোনোদিন কোনো সুবিচার, মানে সুফল ভোগ করছি? কোনো অন্যায়, আমি তো মুক্তিযোদ্ধার সার্টিফিকেটটাই পাইনি আমার বাবার। আমি তো চাকরিটা পাইছি আমার নিজের মেধায়। আমি এভাবে একঘরে হয়ে, অবাঞ্ছিত হয়ে, এভাবে আমি কেন বাঁচবো, কেন থাকবো? কি অপরাধ করছি আমি? লালমনিরহাটে যারা আমার উপরে ডিম ছুড়ছিল তারা তো আমার ছাত্র না। ছাত্রদের মধ্যেও কিছু ভালো মন্দ বেয়াদব থাকে। ইন্টারমিডিয়েটের ছাত্র একটাও তো আমার সাথে বেয়াদব করে নাই। আমার ফিজিক্সে হলো ইন্টারমিডিয়েট পর্যন্ত। যারা করছে তাদের বিভিন্ন স্বার্থ আছে। প্লাস আমি চেষ্টা করছিলাম কলেজের সম্পত্তি রক্ষা করতে। রাত 1টার সময় ঢুকছে, মেয়েদের সম্ভ্রমের প্রশ্ন চিন্তা আমার মাথায় আসছে। আমার কলেজে গেট ভাঙে ঢুকতেছে, আমি আতঙ্কিত বোধ করছি, আমি নিরাপত্তা চাইছি। এটা কি অপরাধ হয়ে গেছে? এই জন্য আমি স্বৈরাচারের দালাল হয়ে গেলাম? তোমরা দিনের বেলা এসে ভাঙতা, প্রিন্সিপাল স্যার নাই, ভাইস স্যার নাই, দায়িত্বে আছেন শাহ আলম স্যার। এখন উনি এই যে উপাধ্যক্ষ হয়ে গেলেন লালমনিরহাট থেকে চুয়াডাঙ্গায়, উনি ওনার ওয়াইফ সহ দুজনই ওইখানে ছিলেন ইনস্টিটিউট হয়ে। ওনারা যদি বাধা দিতেন তাহলে তো এটা হইতো না। তা আমি যখন কেউ নাই রাত্রিবেলা, আমি একমাত্র স্যার, আমার তো এটা কর্তব্য ছিল তাদেরকে নিবৃত্ত করা। আমি সেইটুকুই করছি। আমি বলছি যা করার প্রিন্সিপাল স্যারের সামনে এসে দিনের বেলা কইল। এটা বলা অপরাধ হয়ে গেছে? তোমরা দিনের বেলা এসে ভাঙতা, তখন যদি আমি বাধা দিতাম তাইলে বলতে পারতা স্বৈরাচারের দালাল, তাইলে বলতে পারতা আওয়ামী লীগের দালাল। তা আমি যদি দালাল হইও, তারপরেও কি আমারে তোমরা কি না খাওয়া মেরে বেলাবা? ওইখানে হাতে কলমে মারতে পারো না, পিটায় পুলিশ আমার উদ্ধার করছে, তাই বলে কি তোমরা আমারে এখন মানে না খাওয়াই এবং এইভাবে টর্চার করে, এইভাবে একঘরে করে এইখানকার হিন্দুদেরকে দিয়ে টর্চার করে আমারে বলাবা? তা ঠিক আছে, আমি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, আমি হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমি আমার প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাছে, আমি নেপালের কাছে, আমি আমেরিকার কাছে, আমি ইসরায়েলের কাছে, আমি ফিলিস্তিনের কাছে, আমি ইরানের কাছে, আমি সবার কাছে আমি বিচার চাই। যদি বাংলাদেশ রাষ্ট্র আমাকে বিচার দিতে না পারে, আমার নিরাপত্তা দিতে না পারে, আমাকে একঘরে অবাঞ্ছিত করে রাখে, ঠিক আছে, যেই দেশ আমাকে অ্যাসাইলাম দিবেন আমি সেই দেশে চলে যাব। আমাকে অ্যাসাইলামের ব্যবস্থা করে দেন, আমি চলে যাই। করলাম না আপনার চাকরি। আপনি যখন চাকরি করতে দিবেন না, আপনি যখন বেতন দিবেন না,
আপনি যখন এসপিডিসি স্যারের সাথে দেখা করতে দিবেন না, আমাকে মারবে, আমার সামনে আমার মাকে মারবে, মামলা দিতে দিবেন না, কি অপরাধ করছি আমি? ঠিক আছে, তাহলে যেই দেশ আমাকে জায়গা দেবে আমি সেই দেশে চলে যাব। ধন্যবাদ। আর আমি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। মহান বিজয়ের মাসে আমি আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমি শ্রদ্ধা জানাই সকল বীর শহীদদের প্রতি, সকল বীরাঙ্গনাদের প্রতি। দেহের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি শ্রদ্ধা জানিয়েই যাব এবং আমি জয় বাংলা বলেই যাব। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও জয় বাংলা বলতেন। জয় বাংলা আওয়ামী লীগের স্লোগান না। মুক্তিযুদ্ধের সপক্ষের প্রতিটা শক্তির স্লোগান হচ্ছে জয় বাংলা। আমি সেই জয় বাংলার সমর্থক হিসেবে জয় বাংলা বলি এবং এটা রাষ্ট্রীয় স্লোগান। বাতিল করা হয়েছে হয়তো, আমার ভালো লাগা জায়গা থেকে আমি বলি। ঠিক আছে, আপনারা মপ করে আমাকে মেরে ফেলেন, যা খুশি করেন। আমি লাইভ করে রাখলাম, আমার এই কথাটুকু আপনাদের স্মৃতিতে থাক। আমার যদি কথার মধ্য দিয়ে কারোর মনে কষ্ট দিয়ে থাকি সেজন্য আমি অগ্রিম ক্ষমা প্রার্থী। আর এরপরে যদি আমার কিছু হয়, ফরিদপুরের এসপি স্যার, ডিসি স্যার এবং বাংলাদেশ সরকার এর জন্য কাউন্টেবল হবেন।